পঞ্চতন্ত্রের গল্প। তৃতীয় তন্ত্র কাকলুকীয়। উপগল্প বিচারক বিড়াল। কাক বলল, একবার আমি একটা গাছে বাসা বেঁধে থাকতাম। সেই গাছের গর্তে একটা চটক পাখি বাসা বেঁধেছিল। তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। একদিন চটক পাখি গিয়েছিল খাবারের খোঁজে, ফিরতে বিকেল হয়ে গেল। ইতিমধ্যে কখন খরগোশ এসে চটক পাখির বাসাটা দখল করে বসল। সন্ধ্যাবেলা চটক এসে বলল, ভাই খরগোশ, তুমি ভুল করে আমার বাসায় ঢুকেছ। এ কোঠরে আমি থাকি। খরগোশ বলল, কোঠরের গায়ে তো তোমার নাম লেখা নেই, অতএব এটা যে তোমার কোঠর তা আমি স্বীকার করি না। যতক্ষণ আমি আছি ততক্ষণ এ বাসা আমার। চটক বলল, আচ্ছা, মুশকিলে পড়া গেল। বাসার গায়ে আমার নাম লেখা নেই বটে, তবে এটা যে আমার বাসা সে বিষয়ে অনেক সাক্ষী আছে। ওই তো কাক রয়েছে, তাকেই জিজ্ঞেস করো না। চটক আমায় দেখিয়ে দিল। আমি সত্য কথাই বললাম। আমি জানি চটক পাখি এ বাসায় অনেক দিন ধরে আছে। খরগোশ আমায় ঠাট্টা করে বলল, ধর্মপুত্র এসেছেন সাক্ষ্য দিতে। আমি ওর সাক্ষ্য মানি না। সকাল থেকে এ বাসায় আমি আছি, এ বাসা আমার। চটক বলল, কাকের সাক্ষ্য না নিলে চলো অন্য কোনো বিচারকের কাছে যাই। খরগোশ রাজি হয়ে গেল, বলল, বেশ চলো। চটক আর খরগোশ বিচারক খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতে না যেতেই তারা এক তপস্বীকে দেখতে পেল। এই তপস্বী আর কেউ নয়, স্বয়ং একটা বুড়ো বনবিড়াল। প্রাণী হত্যা ছেড়ে দিয়ে নাকি এখন জপ তপ আর ধর্মকর্ম নিয়ে থাকে। খরগোশ বলল, ওই তো রয়েছেন একজন সৎ ব্যক্তি, নামাবলী গায়ে দিয়ে মালা জপ করছেন। ওর উপরেই আমরা বিচারের ভার দেব, কি বলো? তারপর খরগোশ জোরে জোরে বলল, হে তপস্বী, আপনি বিচার করে বলুন আমাদের মধ্যে কে বাসাটার অধিকারী। চটক বলল, আমার বাপ ঠাকুরদার আমলের বাসাটা আজ কেমন করে খরগোশের হয়ে গেল, তাই বিচার করে বলুন। তপস্বী বনবিড়াল মালা জপ বন্ধ রেখে বলল, তোমরা কিছু বলছো মনে হচ্ছে, কিন্তু আমার তো বয়স হয়েছে, তাই কানে কম শুনি। কাছে এসে বলো কি হয়েছে। বনবিড়াল যতই তপস্বী হোক, সে বনবিড়ালই। সে খরগোশ আর চটক পাখির সাক্ষাৎ জম। তাই বনবিড়ালের আরও কাছে যাওয়া উচিত হবে কিনা তা ভেবে তারা ইতস্তত করতে লাগলো। খরগোশ আর চটককে ইতস্তত করতে দেখে তপস্বী বনবিড়াল গম্ভীর স্বরে বলল, দেখো, আমি বৃদ্ধ হয়েছি। বৃদ্ধ হলে ধর্মকর্মে মতি হয়। তাছাড়া আমি অহিংসা ধর্মে দীক্ষা নিয়েছি। আমি বুঝতে পেরেছি যে প্রাণী হত্যা মহাপাপ। যারা ধর্মকর্মের জন্য অজ বা ছাগ বলি দেন তারা ভুল করেন, কারণ অজ শব্দের মানে তারা জানেন না। অজ শব্দের প্রকৃত অর্থ হল 7 বছরের পুরাতন ধান, ছাগ নয়। অধিকন্তু শাস্ত্রে বলা হয়েছে যে বৃক্ষ ছেদন করে, পশু হত্যা করে, রক্তের কর্দম করে যদি স্বর্গে যাওয়া যায় তবে আর নরকে যাবে কে? যদি কিছু বলবার থাকে কাছে এসে বলো, আমার জপের বেলা বয়ে যায়। তপস্বীর কথা শুনে চটক আর খরগোশের মনে হলো উনি যথার্থ তপস্বী বটেন। তাই বিশ্বাস করে দুজনেই নিজ নিজ অভিযোগ জানাবার জন্য তপস্বীর একেবারে কাছে গেল। তপস্বী তাদের নাগালের মধ্যে আসতে দেখে এক হাতে খরগোশকে আর এক হাতে চটককে ধরে সুখে আহার করল। কাক তার গল্প শেষ করে বলল, বুঝেছ, বুদ্ধিমানেরা যাকে তাকে রাজা করেন না। যাকে তাকে রাজা করলে আমাদেরও এমনি বিপদ হবে। কাকের কথা শুনে অন্যান্য পাখি বলল, দেখো, আমরা কি বোকার মতো কাজ করতে যাচ্ছিলাম।
ভাগ্যি কাক এখানে এসে গেছিল। মানুষের মধ্যে যেমন নাপিত, পশুগণের মধ্যে যেমন শিয়াল, তেমনি পাখিদের মধ্যে কাকই চতুর। ওর কথা মতো কাজ করাই ভালো। এই বলে পাখিরা একে একে পালিয়ে গেল। শুধু বসে রইল পেঁচা আর পেঁচি আর সেই কাকটি। অনেকক্ষণ বসে থেকে থেকে পেঁচা ডেকে বলল, পেঁচি, পাখিদের কোনো আওয়াজ তো আর শুনতে পাচ্ছি না, ওরা গেল কোথায়? অভিষেক যে এখনো হয়নি। পেঁচি কাঁদতে কাঁদতে বলল, হায় মহারাজ, দুষ্ট একটা কাকের পরামর্শে পাখিরা সব আমাদের ফেলে পালিয়ে গেছে। রাজারানী হওয়া আর আমাদের ভাগ্যে নেই। পেঁচির কথা শুনে পেঁচা গিয়ে কাকের ওপর ঝাঁপিয়ে পড়ল। কাকও তাকে নাজেহাল করে পালিয়ে গেল। সেই থেকে কাক আর পেঁচার মধ্যে ঘোরতর শত্রুতা। গল্প শেষ করে বৃদ্ধ মন্ত্রী বলল, আমি প্রস্তাব করি শত্রুপক্ষের বল, দুর্বলতা ইত্যাদি জেনে তাকে নিপাত করা ভালো। তাছাড়া কৌশলে যেমন কাজ হয়, শক্তিতে তো তেমন হয় না। কৌশল করেই 3 ধূর্ত মিলে এক ব্রাহ্মণকে ঠকাতে পেরেছিল। মেঘবর্ণ জিজ্ঞাসা করল, কেমন করে বলুন তো? তখন বৃদ্ধ মন্ত্রী 3 ধূর্ত গল্পটি বলল। পরবর্তী গল্প 3 ধূর্ত। 3 ধূর্ত। সংসারে সাধুরাই সাধুদের বন্ধু হয়ে থাকেন, চোরের বন্ধু হয় চোর। একবার 3টি ধূর্ত লোকের মধ্যে খুব বন্ধুত্ব হয়েছিল। নানা অসৎ উপায়ে লোককে ঠকিয়ে তারা জীবন ধারণ করত। লোককে ঠকাবার নিত্য নতুন ফন্দি আঁটত তারা। শীতকালের এক বিকেলবেলা 3 বন্ধু মাঠের মধ্য দিয়ে বড় রাস্তা ধরে চলছিল। এমন সময় তারা দেখতে পেল এক ব্রাহ্মণ কাঁধে করে একটা ছাগ নিয়ে আসছেন। তাই দেখে একজন ধূর্ত বলল, দেখেছিস, বামুন পুজোর জন্য শিষ্যের মাথায় হাত বুলিয়ে কেমন একটা পাঁঠা নিয়ে যাচ্ছে। আমাদের বামুনের বেশ বুদ্ধি না? অন্য একজন বলল, বামুনের আবার বুদ্ধি কী রে, ওরা কেবল অংবং শাস্ত্র আওড়াতে পারে, ঘটে বুদ্ধি নেই এক ফোঁটাও। অপর ধূর্ত বলল, শীতটা বেশ পড়েছে, পাঁঠার মাংস খেলে শরীরটা বেশ গরম হতো। দ্বিতীয় ধূর্ত বলল, আবার বলল, তবে আর বলছি কি, বোকা বামুনটা আমাদের সামনে দিয়ে পাঁঠা নিয়ে চলে যাবে, তাও কি হয়? গুরুর নাম করে চেষ্টা করে দেখি বামুনটাকে ঠকানো যায় কিনা। তৃতীয় ধূর্ত বলল, তা নইলে আর আমরা ধূর্ত কিসের? প্রথম ধূর্ত বলল, আমারও আপত্তি নেই, কেননা মাংস আমি বড্ড ভালোবাসি। তারপর তারা নিজেদের মধ্যে কী সব ইঙ্গিত করে দূরে দূরে এক একটা গাছের নিচে গিয়ে বসে রইল। ব্রাহ্মণকে আসতে দেখে প্রথম ধূর্ত বলল, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনাকে প্রণাম। কিন্তু এ কি, কুকুরটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কেন? ব্রাহ্মণ বলল, তোমার চোখ খারাপ হলো নাকি? ছাগলটাকে কুকুর বলছো? প্রথম ধূর্ত বলল, আমার চোখ ঠিকই আছে, আপনার কি হলো কে জানে। আমি তো জন্মেও শুনিনি একটা অপবিত্র কুকুরকে কেউ কাঁধে করে নিয়ে যায়। ব্রাহ্মণ জোরে জোরে পা চালালেন। মনে মনে ভাবলেন, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি, ছাগটাকে বলে কিনা কুকুর। চলতে চলতে ব্রাহ্মণ দ্বিতীয় ধূর্তের কাছে এলেন। দ্বিতীয় ধূর্ত বলল, ও ঠাকুরমশাই, এই মরা পশুটাকে কাঁধে নিয়ে চলেছেন কোথায়? ব্রাহ্মণ রেগে গিয়ে বলল, চলেছি জমের বাড়ি। কোন আক্কেলে জ্যান্ত ছাগটাকে মরা বলছো শুনি? দ্বিতীয় ধূর্ত নাছোড়বান্দা, সে হেসে বলল, মরা পশুটা কেমন করে জ্যান্ত হয় তা আমি জানি না। বেশ, আপনি এটাকে কাঁধে করে নিয়েই যান, লোকে হাত দেখে হাসবে। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, কি জানি, যজমান আমায় ঠকিয়ে দেয়নি তো। যাক, বাড়ি গিয়ে দেখি ব্যাপারটা কি। ব্রাহ্মণ আরও কিছু দূর যেতে তৃতীয় ধূর্তের সঙ্গে দেখা হলো। ব্রাহ্মণের দিকে চেয়ে হো হো করে হাসতে লাগলো। হাসতে হাসতে সে বলল, ঠাকুরমশাই, দেখছি একটা গাধার বাচ্চা কাঁধে করে নিয়ে চলেছেন, হো 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 হো। তৃতীয় ধূর্তের কথা শুনে
ব্রাহ্মণ ছাগটাকে তাড়াতাড়ি কাঁধ থেকে নামিয়ে দিলেন। ভাবলেন নিশ্চয়ই একটা কিছু গোলমাল হয়েছে, নইলে সবাই এ কথা বলে কেন। পেছন দিকে না চেয়েই তিনি গ্রামের দিকে ছুটলেন। মনে মনে ভাবতে লাগলেন বাড়ি গিয়ে স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। একটা অপবিত্র পশুকে কাঁধে বহন করেছি, ছি ছি, এমন কাজ কেন যে করতে গেলাম, ভাগ্যি গায়ের লোকে দেখেনি। তারপর সেই 3 ধূর্ত পাঁঠার মাংস খেয়ে পরম তৃপ্তি লাভ করল। গল্প শেষ করে বৃদ্ধ মন্ত্রী বলল, মহারাজ, এখন আপনি বিচার করুন কি করা উচিত। মেঘবর্ণ বলল, আপনাদের পরামর্শ মতোই চিরদিন চলে এসেছি, এখন খুলে বলুন কি করতে হবে। বৃদ্ধ মন্ত্রী বলল, আপনি দুর্গ ছেড়ে চলে যান, আমি এখানে আধমরার মতো পড়ে থাকব। পরে পেঁচাদের বিশ্বাসভাজন হয়ে ওদের সর্বনাশ করব। সন্ধ্যা হতেই পেঁচারা খবর পেয়ে কাকেদের দুর্গ দখল করে বসল। পেঁচারা ভাবল যে কাকগুলো তাদের ভয়ে দুর্গ ছেড়ে পালিয়েছে, তাই তারা খুব আমোদ আহ্লাদ করতে লাগলো। এমন সময় পাহারাদাররা একটা আধমরা কাককে বন্দি করে নিয়ে এলো পেচক মহারাজ অরিমর্দের কাছে। পাহারাদাররা বলল, মহারাজ, গাছের তলায় এ পড়েছিল, নিশ্চয়ই শত্রুর গুপ্তচর হবে। কাক জোর হাতে বলল, মহারাজ অরিমর্দ, কাকেরা আজ আপনাদের আক্রমণ করতে চেয়েছিল, কেবল আমি বাধা দিয়েছি বলেই তারা তা পারেনি। আর দেখুন, আমি বাধা দিয়েছিলাম বলে আমার কি অবস্থা করে রেখে গেছে। এখন আমি আপনার শরণাগত, জ্ঞাতিরা আমায় আধমরা করে অপমান করে ফেলে রেখে গেছে, কোনোদিন যদি পারি এর শোধ আমি নেব। পেচকরাজ অরিমর্দ গম্ভীর হয়ে বলল, এ বিষয়ে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ না করে কিছুই বলা যাবে না, ততক্ষণ এই কাককে বন্দি করে রাখো। পেচকরাজ মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে বসলেন। কাকের সম্বন্ধে কি করা যায়। প্রথম মন্ত্রী বলল, মহারাজ, এ শত্রুকে কোনো রকমেই বিশ্বাস করতে নেই, অবিলম্বে একে বধ করে ফেলা হোক। জ্ঞাত শত্রুর সঙ্গে এর চেয়ে ভালো ব্যবহার আর কি করা যেতে পারে। দ্বিতীয় মন্ত্রী বলল, মহারাজ, এ শরণাগত, একে বধ করা উচিত হবে না। আমি মনে করি একে দূর করে তাড়িয়ে দেওয়া হোক, কেননা একবার যার সঙ্গে শত্রুতা ছিল, এখন সন্ধি করে আর সে প্রীতি ফিরে পাওয়া যাবে না। আমি একটা গল্প জানি, তাতে এক সাপ বলেছিল, হে ব্রাহ্মণ, প্রীতি একবার ভেঙে গেলে স্নেহ দ্বারা আর জুড়ে দেওয়া যায় না। মহারাজ অরিমর্দ জিজ্ঞাসা করলেন, গল্পটা বলো, শুনে রাখা দরকার। তখন সেই মন্ত্রী বলতে লাগলো সাপের পুজোর কাহিনী। এর পরবর্তী গল্প সাপের পুজো।